হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রজত স্যার। আজকে পলিটির প্রথম টপিক নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে আমাদের এসএসসি পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আমরা আজকে ডিসকাস করব। আশা করি এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন আমি এই লিস্টে রেখেছি সেই কোশ্চেনগুলোকে যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের একটা অনেক অংশ তোমরা কিন্তু কভার করতে পারবে। আমি প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন রেখেছি যাতে করে ওই কোশ্চেন থেকে আরও যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলোরও যাতে উত্তর দিতে পারো সেই রকম আমি কিন্তু একটা টেস্ট সিরিজ কিন্তু তোমাদের জন্য রেখেছি। চলো শুরু করব আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন আমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় এসেছে 2024 সালে। কোশ্চেনটা কি বলছে? ডিউরিং দ্য ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড এ টোটাল অফ 11 সেশন উইথ সিটিং স্প্রেড ওভার হাউ মেনি ডেজ? আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের কনস্টিটিউশন তৈরি করেছে। কনস্টিটিউশন তৈরি মানে শুরু হওয়া থেকে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা পর্যন্ত আমাদের টোটাল অ্যাডপ্ট করা নয়, কনস্টিটিউশন পাবলিশড হওয়া পর্যন্ত আমাদের টোটাল 11টা সেশন হয়েছে। সেই 11খানা সেশন প্রায় 1946 সালের 9th ডিসেম্বর থেকে এই সেশন শুরু হয়েছে এবং সেটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত, মানে 26 জানুয়ারি আগে পর্যন্ত, মানে প্রায় 4 বছর ধরে কিন্তু এই সেশন অনুষ্ঠিত হয়েছে। 3 বছর ধরে সেশন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 3 বছরের সব দিন তো আমাদের সেশন কার্যকর ছিল না। তার মধ্যে কতগুলো দিন কিন্তু অ্যাকচুয়ালি সেশনটা অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এই প্রথম কোশ্চেনের উত্তর তোমরা অনেকে জানো, যারা জানো না অবশ্যই দেখে নাও। 165 দিন, মানে আমাদের 9th ডিসেম্বর 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ স্ট্যাবলিশড হয়েছিল। এই সময় থেকে আপ টু আমাদের আমাদের জানুয়ারি 1950 পর্যন্ত প্রায় 3 বছরের বেশি সময় ধরে আমাদের 165 দিন আমাদের সেশন অনুষ্ঠিত হয়েছে। টোটাল 11খানা সেশন হয়েছে। 11খানা সেশনের 365 দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলেছে। চলো আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জেনে নেব। দেখো, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট সেশন কবে অনুষ্ঠিত হয়েছিল, যেটা বলছিলাম 9th ডিসেম্বর 1946-এ। দ্য কনস্টিটিউশন হল, যেটা আমরা আমাদের সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট, সেখানেতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভা অনুষ্ঠিত হয়েছিল। টোটাল 11খানা সেশন হয়েছিল। 2 বছর 11 মাস 18 দিনের বেশি সময় ধরে লেগেছিল আমাদের কনস্টিটিউশন তৈরি করতে, এবং টোটাল আমাদের 165 দিন ইন টোটাল ইয়ার্স এটা কিন্তু হয়েছে। আচ্ছা, এখানে 2 বছর 11 মাস 18 দিন কেন? না, এটা আমাদের 26শে নভেম্বর 1949 সালে কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল। আমাদের 9th ডিসেম্বর থেকে এই টাইমটা হচ্ছে আমাদের টোটাল 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা চলো, এই যে টোটাল 165 দিন সভা হয়েছিল, তার মধ্যে ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের খসড়া, যারা অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনটা তৈরি করেছিল সেই খসড়া নিয়ে আলোচনা হয়েছে 114 দিন ধরে, এবং বাকি দিনগুলো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফাইনাল সেশন ওয়াজ হেল্ড কবে হয়েছিল? পরীক্ষার কোশ্চেন আসে 24শে জানুয়ারি 1950 সালে, 2 days before constitution come into effect on 26 January 1950. চলো চলে যাব পরের কোশ্চেন। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ স্ট্যাবলিশড, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্যাবলিশড হয়েছিল, এটা কি ধরনের? আচ্ছা, এটা দেখো প্রথম অপশন কি বলছে, পার্সিয়াল জুডিশিয়াল সিস্টেম, না ডুয়াল জুডিশিয়াল সিস্টেম, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়াল সিস্টেম, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের প্লুরাল জুডিশিয়াল সিস্টেম। এটা হচ্ছে আমাদের স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়াল সিস্টেম আমাদের কনস্টিটিউশনের প্রধান মূল বিষয়বস্তু। চলো ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়াল সিস্টেম সম্বন্ধে আমরা একটুখানি জেনে নেব। আমাদের যে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা, এটা পুরোপুরিভাবে স্বাধীন। কোন দিক থেকে স্বাধীন? না আমাদের পার্লামেন্ট বা আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সেখান থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে আছে আমাদের জুডিশিয়াল সিস্টেম। দেখো এটা আমরা এক্সপ্লেনেশনে দেখব। দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি ইজ ডিপেন্ডেন্ট
meaning it function free from control of interference by the executive অথবা legislative, মানে legislative মানে যেটা পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ বডি আমাদের যা আছে সেইগুলো থেকে সম্পূর্ণভাবে পৃথক আমাদের ভারতের সংবিধান। আমাদের যারা আমাদের জাজ, তারা এনজয় সিকিউরিটি অফ টেনিওর অফ ফিক্সড সার্ভিস কন্ডিশন এনসিওরিং ইম্পার্টলি। আচ্ছা দেখো, আমাদের যারা জাজ, আমাদের সুপ্রিম কোর্টের জাজ, তাদেরকে কিন্তু মানে খুব সহজে পার্লামেন্টের থ্রু দিয়ে কিন্তু তাদের অপসারণ করা যায় না। অপসারণ করানো যায় পার্লামেন্টের থ্রু দিয়ে, সেটা অনেকটা কঠিন প্রসিডিওর, সেখানে স্পেশাল মেজরিটিতে বিল পাস করতে হয়, তবে তাকে অপসারণ করা যায়। নর্মালি তাদের একটা সিকিওর একটা টেনিওর আছে, মানে যেটা সবার ক্ষেত্রে নেই। আমাদের প্রাইম মিনিস্টারের যে টেনিওর 5 বছর, কত কিভাবে টেনিওর 5 বছর, যতদিন তার যে রুলিং পার্টি তাকে সাপোর্ট করবে ততদিন কিন্তু তিনি প্রাইম মিনিস্টার হিসাবে থাকতে পারবেন। যখনই রুলিং পার্টির সাপোর্ট চলে যাবে তখনই কিন্তু প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না। কিন্তু আমাদের জাজ তিনি যখন নিযুক্ত হয়েছেন, আমাদের সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে 65 বছর, হাইকোর্টের জাজের ক্ষেত্রে 62 বছর পর্যন্ত তিনি কিন্তু কন্ডিশনে থাকতে পারবেন, যদি না তিনি সংবিধান ভঙ্গ বা এই জাতীয় বিভিন্ন অভিযোগে তিনি দোষী সাব্যস্ত না হন, ততদিন কিন্তু তিনি ফিক্সড তিনি ক্ষমতায় থাকবেন। দেখো আমাদের আর্টিকেল নাম্বার 50 কি বলছে, বলছে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল আমাদের 50 নম্বর আর্টিকেলের অন্তর্ভুক্ত, এবং সেখানে বলছে যে সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিটাকে পুরো পৃথক করে দেওয়ার কথা বলা আছে আমাদের 50-এর আমাদের সংবিধান। আচ্ছা, the independence of judiciary ensure the rule of law and protection of the fundamental right by allowing courts to operate impartially উইদাউট এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, কোনো রকম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াই কিন্তু আমাদের জুডিশিয়াল সিস্টেম কিন্তু কন্টিনিউ হতে পারে, যেটা একটু আগে বলছিলাম। দিস অ্যালাউ দ্য জুডিশিয়ারি টু অ্যাক্ট অ্যাজ এ চেক অন আদার ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট অ্যান্ড সেফগার্ডিং ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মেকিং ইট ইজ ক্রুশিয়াল পিলার অফ দ্য ডেমোক্রেটিক সোসাইটি। যাই হোক, আমরা যেহেতু ডেমোক্রেটিক সোসাইটির অন্তর্ভুক্ত আমাদের দেশ, এবং সেই হিসাবে আমাদের যে স্বাধীনতা বা সেফগার্ড আছে জুডিশিয়ারির, সেই বিষয়টি এখানে আলোচনা করা আছে। চলে যাব পরের কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং while passing the amending features of the Indian Constitution said that this variety in the amending process is wise but is rarely found? এই কথাটা কে বলেছে, মানে দিস ভ্যারাইটি ইন দ্য অ্যামেন্ডিং প্রসেস ইজ ওয়াইজ বাট ইজ র্যারিলি ফাউন্ড, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছেন একজন ইউরোপিয়ান একজন বিখ্যাত আইনজ্ঞ, আমাদের কেসি হয়ার। আচ্ছা, কেসি হয়ার, তার সম্বন্ধে আমরা কিন্তু জেনে নেব। আমাদের ভারতের সংবিধান সম্বন্ধে কেসি হয়ার একটা বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতাটা হচ্ছে কোয়াসি ফেডারেল। আমাদের ভারতীয় সংবিধানকে কোয়াসি ফেডারেল কথাটা কিন্তু তিনি বলেছেন। কেন কোয়াসি ফেডারেল কথাটা বলেছেন, তার পেছনে কারণ, অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের যে সংবিধানের 1 নম্বর আর্টিকেলে বলেছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, মানে আমাদের এখানে ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কড়া, এবং তারা রাজ্যগুলোকে কিন্তু কন্ট্রোল করে থাকে। আবার আমাদের সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ 7th শিডিউলেতে কিন্তু বলা আছে, 11 নম্বর এবং 12 নম্বর পার্টেতে বলা আছে যে আমাদের রাজ্যগুলো বা ফেডারেল যে আমাদের যে প্রভিন্স যেগুলো আছে সেইগুলো কিন্তু তাদেরও কিন্তু আলাদা আলাদা করে পাওয়ার ডিস্ট্রিবিউট করা আছে। কিছু পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকবে, কিছু পাওয়ার স্টেট গভর্নমেন্টের কাছে থাকবে, কিছু পাওয়ার আমাদের বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেটের কাছে থাকবে, যেটা আমরা আলাদা করে একটা লিস্ট তৈরি করেছি যার নাম কনকারেন্ট লিস্ট। তার মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের মাধ্যমে আমরা কিন্তু পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করেছি, মানে এটা একটা ফেডারেল ফিচার্স। আমাদের ভারতবর্ষ একেধারে যেমন ইউনিটারি ফিচার্স আছে, ইউনিটারি ফিচার্সের উদাহরণ আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ, এটা একটা ইউনিটারি ফিচার্স। আমাদের যে জুডিশিয়ালি সিস্টেম, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এরা সবাই একই আইনের অধীনে চলে, এমন নয় স্টেটের আলাদা আইন, সেন্ট্রালের আলাদা আইন। আমাদের কারেন্সি, মনিটারি পলিসি, ব্যাংকিং সিস্টেম, এইগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে। আবার স্টেট গভর্নমেন্ট কিছু কিছু বিষয়কে কন্ট্রোল করে থাকে, যেমন আমাদের যে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম,
সেন্ট্রালে একটা গভর্নমেন্ট আছে, আমাদের স্টেটে একটা গভর্নমেন্ট আছে। এটা একটা ফেডারেল কান্ট্রির একটা উদাহরণ। তার মানে এই যে আমাদের ভারতবর্ষের সংবিধানকে যখন ব্যাখ্যা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের সংবিধানটা কি, এটা ইউনিটারি না ফেডারেল, তখন আমাদের কেসি হোয়ার একজন ইউরোপিয়ান একজন আইনজ্ঞ, তিনি বলেছেন আমাদের ভারতীয় সংবিধান একটা কোয়াসি ফেডারেল। আচ্ছা, অস্টিন কি বলেছে? আমাদের জি অস্টিন, ইনি বলেছেন অ্যাবেল কনসিপ্ট এটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের একটা ফিচার্স। চলে যাব পরের কোশ্চেনে। হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমাদের ভারতীয় সংবিধানের কোনটা ফিচার্স নয়, এটা এখানে কোশ্চেন করেছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, হ্যাঁ আমাদের যারা অ্যাডাল্ট তারা তো ভোট দিতে পারে, সুতরাং এটা তো আমাদের সংবিধানের ফিচার্স। চলো পরের কোশ্চেন কি বলছে। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, না এটাও তো ফিচার্স। তোমরা তো একটু আগে এটা নিয়ে একটা কোশ্চেন আমরা সলভ করলাম, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারির যে স্বাধীনতা। ডুয়েল সিটিজেনশিপ, না একদম আমাদের ভারতবর্ষকে বলছে আমাদের আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ভোগ করে থাকি, তার মানে আমাদের ডুয়েল সিটিজেনশিপ আমাদের কোনো পার্ট নয়। তার মানে এটা ডুয়েল সিটিজেনশিপ, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে উত্তর হবে। লাস্টের কোশ্চেন কি বলছে, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমাদের ভারতীয় সংবিধান যেমন একই ধারে রিজিড মানে দৃঢ়, তেমনি একই রকমভাবে ফ্লেক্সিবলও আছে। রিজিড এবং ফ্লেক্সিবল কথাটা কোন সেন্সে ব্যবহার করা হচ্ছে এখানে? রিজিড বলতে আমাদের ভারতীয় সংবিধানে বলা আছে যে আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচারকে আমরা কোনো রকমভাবেই অ্যামেন্ড করতে পারবো না, এটা একটা রিজিড ফিচার্স। ফ্লেক্সিবল কোনটা? আমাদের ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার ছাড়া অন্যান্য পার্টগুলো কিন্তু আমরা অ্যামেন্ড করতে পারি। আমাদের জুডিশিয়াল রিভিউ সিস্টেম, এটা একটা ফ্লেক্সিবিলিটি পার্ট, মানে আমাদের জুডিশিয়াল বা আমাদের সুপ্রিম কোর্ট যদি কোনো বিচার বা কোনো মতাদর্শ দিয়ে থাকে, সেটাও কিন্তু আমরা রিভিউ করতে পারবো, মানে ও সুপ্রিম কোর্টের বিচারটাই কিন্তু আমাদের ফাইনাল নয়। আমাদের প্রেসিডেন্ট বা আমাদের প্রাইম মিনিস্টার, এদের ইলেকশন নিয়ে একটা সময় আমাদের রিভিউ করা যেত না কোনো, তুমি কিন্তু বিচার পেতে বা সুপ্রিম কোর্টে হাইকোর্টের দ্বারস্থ হতে পারতে না, কারণ এখন কিন্তু সেটা কিন্তু পারো, মানে এটা একটা ফ্লেক্সিবল ফিচার্স। তার মানে এই যে বলছে আমাদের ভারতীয় সংবিধান একে ধারে যেমন রিজিড এবং আর এক রকমভাবে ফ্লেক্সিবল, তার মানে এখানে উত্তর অপশন সি, ডুয়েল সিটিজেনশিপ। চলো আমরা এই কোশ্চেনটা সম্বন্ধে একটুখানি ডেসক্রাইব করে নেবো। কিছু পয়েন্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছি যাতে করে অন্যান্য পরীক্ষায় যদি আলাদা কিছু কোশ্চেন আসে সেটা যাতে উত্তর করতে পারো। চলো, আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ। অ্যাকচুয়ালি সিঙ্গেল সিটিজেনশিপ কাকে বলা হয়? আমাদের ভারতবর্ষের নাগরিক মানে আমরা আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, যারা উত্তরপ্রদেশে থাকি, যারা বিহারে থাকি, এরা কিন্তু যখন কোনো আইডেন্টিটি কার্ড পায় তখন কিন্তু সেখানে কিন্তু লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা গভর্নমেন্ট অফ আসাম। তার মানে আমরা ইন্ডিয়ান নাগরিক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে আমাদের স্টেট কিন্তু আলাদা করে কোনো নাগরিকত্ব দেয় না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে কোনো নাগরিকত্ব নেই, সুতরাং এটা একটা সিঙ্গেল সিটিজেনশিপ উদাহরণ। কিন্তু আমাদের কিছু কিছু দেশ আছে যেখানে কিন্তু এই ডুয়েল সিটিজেনশিপ চলে, যেমন সুইজারল্যান্ড, যেমন ইউএসএ, এই সমস্ত দেশগুলোতে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্ট আছে, যেখানে একটা মানুষ অ্যাট এ টাইম যেমন সেন্ট্রালের যেমন নাগরিক তেমনি স্টেটেরও নাগরিক, সেটা পরের পয়েন্টে উল্লেখ করা আছে। আচ্ছা, আমাদের ভারতীয় সংবিধানের আর কি কি ফিচার্স আছে না, আমাদের আমাদের প্রিএমবেলে আমরা 5টি শব্দ নিয়ে সব থেকে বেশি পপুলার, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এইগুলোকে নিয়ে তোমাদের আরও একটা কোশ্চেন আছে, সেখানে আমি এইগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ফেডারেল স্ট্রাকচার উইথ এ স্ট্রং সেন্টার। আমাদের ভারতবর্ষ ফেডারেল কান্ট্রি, কিন্তু আমাদের সেন্টার কিন্তু অনেক স্ট্রং, মানে সেন্ট্রাল অনেক স্ট্রং, মানে কেন্দ্র অনেক কড়া, মানে আমাদের ভারতবর্ষ ইউনিটারি ফিচার্স এবং ফেডারেল ফিচার্স দুটোই কিন্তু একত্রে। সেই জন্য আমাদের কেসি হোয়ার, যেটা আগের কোশ্চেনে বললাম, ইন্ডিয়াকে কি বলেছে, কোয়াসি ফেডারেল কান্ট্রি। সেপারেশন অফ পাওয়ার এবং লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। আমাদের ভারতবর্ষের পাওয়ারটাকে 3টে বিভাগে ভাগ করা হয়েছে। লেজিসলেটিভ পাওয়ার মানে পার্লামেন্টের একটা আলাদা পাওয়ার আছে, এক্সিকিউটিভ বডি যেগুলো আছে তাদের একটা আলাদা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে জুডিশিয়ালিকে তাদের আলাদা পাওয়ার দেওয়া হয়েছে। কেউ কারোর পাওয়ার সম্বন্ধে কিন্তু কাজ করে না, সবাই সবার আলাদা রকমভাবে কাজ করে থাকে। রুল অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। আমাদের আইনের চোখে সবাই সমান, এবং প্রতিটা আইন যে বিচার হবে সেটা কিন্তু
মানে দোষ করার পরের আইনের ওপর ভিত্তি করে বিচার করা হবে না। আগে যে আইন আছে সেই আইনের ওপর ভিত্তি করে কিন্তু কোনো দোষীর দোষ সাব্যস্ত করা হবে। সেটাই বলা আছে রুল অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, আমাদের ৩২৬ নম্বর আর্টিকেলেতে বলা আছে যে একজন ভারতীয় নাগরিক যদি তার বয়স ১৮ বছরের বেশি হয় সে কিন্তু ভোট দিতে পারবে। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি এনশিওর জাস্টিস অ্যান্ড রাইট প্রোটেকশন এই সম্বন্ধে বলা আছে। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ অ্যামেন্ডমেন্ট প্রসেস, আমাদের যে সংবিধান সংশোধন প্রসেসটা সেটা কিছুটা জায়গায় রিজিড এবং কিছুটা জায়গায় ফ্লেক্সিবল, সেটাও কিন্তু আলোচনা করা আছে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম। চলো পরের কোশ্চেনে যাব। হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট আর ইনকারেক্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলছে যে কোন পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ইনকারেক্ট বা ভুল, কোনটা এখানে ভুল সেটা বলছে। চলো আমরা অপশনগুলোকে পড়বো। দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রাইম মিনিস্টার টু প্রোক্লেম 3 টাইপস অফ এমার্জেন্সি। আমাদের এমার্জেন্সি প্রোক্লেম করে কে? প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ ক্যাবিনেট বা প্রাইম মিনিস্টার, বাট প্রোক্লেম করে কিন্তু আমাদের প্রেসিডেন্ট। সুতরাং প্রথম অপশনটা একদম ভুল কোশ্চেন। পরেরটা, A. Reservation policy is there to uplift the disadvantaged section of the society. মানে আমাদের যারা বঞ্চিত সম্প্রদায়, এসটি, এসসি, ওবিসি, ব্যাকডেটেড ক্লাস, তাদেরকে আপলিফমেন্ট করার জন্যই কিন্তু আমাদের সংরক্ষণ ব্যবস্থা। অবশ্যই তাই, এটা ঠিক কথা বলেছে। রিজার্ভেশন যে আমাদের করা আছে সেটার উদ্দেশ্য কি? সেটার উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়কে আপলিফমেন্ট করা বা উন্নত করার জন্য। পরের কোশ্চেন কি বলছে? পরের অপশন, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ নো পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। সুপ্রিম কোর্টের কাছে জুডিশিয়াল রিভিউর কোনো পাওয়ার নেই। এটা কিন্তু একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টের কাছে কিন্তু জুডিশিয়াল রিভিউর পাওয়ার আছে। এটা আমাদের ভুল অপশন দেওয়া আছে। এটা তার মানে এখানে ১ আর ৩ এখনো পর্যন্ত ভুল বেরিয়েছে। তারপরের অপশনটা একটু পড়ে নেবো। দ্য কনস্টিটিউশন প্রোভাইড ফর ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, এটা আমাদের সকলের যে ভোট দেওয়ার অধিকার সেটা নিয়ে আলোচনা করা আছে। তার মানে ১, ২ আর ৪ হচ্ছে ঠিক এবং ১ আর ৩ হচ্ছে ভুল। এখানে ইনকারেক্ট অ্যান্সার দিতে বলেছে, তার মানে ১ আর ৩ যেখানে উত্তর আছে সেটা উত্তর হবে, তার মানে অপশানে। পরের কোশ্চেনে যাব। দেখো যেটা আলোচনা করেছি সেটা এখানে উল্লেখ করা আছে যে স্টেটমেন্ট 1 অ্যাকচুয়ালি ইনকারেক্ট। কেন না, আমাদের যে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, এটা বা যে কোনো এমার্জেন্সি, আমাদের এমার্জেন্সি ৩ রকম, একটা ন্যাশনাল, একটা স্টেট এমার্জেন্সি, একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটে এমার্জেন্সি জারি করার ক্ষমতা আছে আমাদের প্রেসিডেন্টের। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার ৩৫২, এ থেকে ৪ যুক্ত করলে স্টেট এমার্জেন্সি হবে ৩৫৬, এ থেকে ৪ যুক্ত করলে ফিনান্সিয়াল এমার্জেন্সি ৩৬০ নম্বর। এই এমার্জেন্সিগুলো জারি করার ক্ষমতা আছে আমাদের প্রেসিডেন্টের। আচ্ছা, এমার্জেন্সি সম্বন্ধে একদম সংক্ষেপে কিছু কথা বলে দিই। দেখো আমাদের ন্যাশনাল এমার্জেন্সি কেন জারি করা হয়? একটা ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্মস রেবেলিয়ন, এই তিনটে ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। স্টেট এমার্জেন্সি জারি করা হয় মূলত স্টেটের কনস্টিটিউশনাল ব্রেকডাউন, মানে স্টেট যখন কেন্দ্রের নিয়ম মানে না, আইন মানে না, তখন কিন্তু স্টেট এমার্জেন্সি জারি হয়। ফিনান্সিয়াল এমার্জেন্সি নর্মালি ফিনান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়, তবে আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়নি। স্টেটমেন্ট টুটা কারেক্ট বলছে। অবশ্যই আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য সংরক্ষণ ব্যবস্থা আছে। আচ্ছা, স্টেটমেন্ট 3 কি বলছে? দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। না, ভুল কথা। আমাদের সুপ্রিম কোর্ট কাছে ক্ষমতা আছে জুডিশিয়াল রিভিউ করার, মানে সুপ্রিম কোর্ট কোনো তার নিজস্ব রায়ের ওপরে আবার নতুন করে রিভিউ কিন্তু করতে পারে, যে এই রায়টা আমি আগে দিয়েছিলাম, তাহলে সেই রায়টাকে আবার কারেকশন বা আবার পর্যালোচনা করার পাওয়ার দেওয়া আছে। সেইগুলো কোন কোন আর্টিকেলে বলা আছে? আমাদের 32, আমাদের 136, 226 এবং 227, এখানেতে কিন্তু জুডিশিয়াল রিভিউ সম্বন্ধে আলোচনা করা আছে। আর 18 বছরের বেশি বয়স্ক মানুষরা ভোট দিতে পারবে, সেটা কিন্তু 4 নম্বর অপশনে বলা আছে, সেটা কারেক্ট অ্যান্সার ছিল। পরের অপশনে চলে যাব, পরের কোশ্চেনে যাব। হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ আর ইনকারেক্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানেও কিন্তু ভুলটা কিন্তু কোনটা সেটা বলতে বলেছে। থ্রু ইন্ডিয়া হ্যাজ এ ফেডারেল সিস্টেম, দ্য কনস্টিটিউশন ডাজ নট মেনশন দ্য ওয়ার্ড ফেডারালিজম। আমাদের ভারতবর্ষ একটা ফেডারেল সিস্টেমের মধ্যে দিয়ে চলে, অবশ্যই চলে, একটু আগে বলছিলাম। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনে ডাজ নট মেনশন দ্য ওয়ার্ড ফেডারেশন,
তার মানে আমাদের ফেডারেশন কথাটা কিন্তু আমাদের কিন্তু সংবিধানে উল্লেখ নেই, একদমই তাই। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমাদের আর্টিকেল নাম্বার 1 ইন্ডিয়া যে ইউনিয়ন অফ স্টেট বলেছে, তার মানে ইউনিটারি কথাটা উল্লেখ আছে, ফেডারেল কথাটার উল্লেখ নেই। তার মানে আমাদের অপশন এ অ্যাকচুয়ালি ঠিক। আচ্ছা, এখানে কিন্তু ভুল কোনটা সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 5 of the constitution said that parliament by law can create a new state. আর্টিকেল নাম্বার 5 সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা আছে। এখানে আর্টিকেল নাম্বার 5 কি বলতে চাইছে, যে পার্লামেন্ট ক্যান ল ক্রিয়েট এ নিউ স্টেট, নতুন কোনো একটা স্টেট গঠন করতে গেলে আমাদের আর্টিকেল নাম্বার 3, মানে এটার অ্যাকচুয়াল উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার 3, যেটা ক্রিয়েট এ নিউ স্টেট। তার মানে এটা ভুল কথা। চলো তারপরে কি বলছো দেখি। দেখো এখানে অপশন অনুসারে কিন্তু মানে এতটাই মানে সোজা অপশন দিয়েছে যে তুমি যদি একটাকে যদি আইডেন্টিফাই করতে পারো উত্তর হয়ে যাবে। দেখো এখানে 2 কিন্তু একটাই আছে, তার মানে এখানে অপশন কিন্তু অপশন বি এটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। মানে অ্যাকচুয়ালি কোনগুলো ভুল সেটার উত্তর 2 এবং 3 ভুল। দেখো 3টা কেন ভুল দেখে নি। অন দ্য সাবজেক্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট ইচ স্টেট লেজিসলেচার ক্যান ইনঅ্যাক্ট ল ফর দ্য স্টেট, একদম ভুল কথা। আমাদের ইউনিয়ন লিস্ট, আমাদের 3টে লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে আইন তৈরি করার ক্ষমতা আছে শুধুমাত্র ইউনিয়নের, স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্টের, এবং কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে ইউনিয়ন এবং স্টেট দুজনে মিলেই আইন তৈরি করতে পারবে। এখানে অপশনে কি বলেছে, ইউনিয়ন লিস্টে আইন তৈরি করার ক্ষমতা স্টেটের আছে, একদম ভুল কথা। তার মানে 3 নম্বরটা অপশন মানে ভুল। আচ্ছা, 4 নম্বরটা কি বলছে, বোথ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান পাস ল অন সাবজেক্ট ইন দ্য কনস্টিটিউশন কনকারেন্ট লিস্ট। তার মানে যুগ্ম তালিকার ক্ষেত্রে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার এরা দুজনে মিলেই কিন্তু আইন তৈরি করতে পারে, এটা একদম ঠিক কথা। তার মানে এখানে উত্তর বি। চলো আমরা একটুখানি এই কোশ্চেনের একটু এক্সপ্লেনেশন সম্বন্ধে একটু জেনে নেবো। অলরেডি এক্সপ্লেনেশন বলে দিয়েছি। দেখো ফেডারেশন কথাটা কিন্তু আমাদের সংবিধানে উল্লেখ নেই। আচ্ছা, 1 নম্বর আর্টিকেলে কি বলছে, দেখো আর্টিকেল নাম্বার 1-তে বলছে ইন্ডিয়া ইজ এ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। তোমাদের বলছিলাম যে 1 নম্বর আর্টিকেলে আমাদের ভারতকে বলছে ইউনিয়ন অফ স্টেট, সুতরাং এখানে ফেডারেল কথাটা কিন্তু একদমই উল্লেখ নেই। আচ্ছা, আর্টিকেল নাম্বার স্টেটমেন্ট 2 কি বলছে, আর্টিকেল 5 এটা সিটিজেনশিপ সম্বন্ধে জড়িত যেটা বলছিলাম, এবং ক্রিয়েট এ নিউ স্টেট এটার সঙ্গে জড়িত 2 নম্বর এবং 3 নম্বর আর্টিকেল। আচ্ছা, 2 নম্বর এবং 3 নম্বর আর্টিকেল সম্বন্ধে একটুখানি ছোট করে ডিফারেন্সটা বলে দিই। মনে করো ভারতীয় বাউন্ডারির মধ্যে নয়, ভারতের বাইরের কোনো একটা অংশকে আমি যখন অ্যাকোয়ার করব, করে ভারতের মধ্যে যুক্ত করব, তখন আমাকে 2 নম্বর আর্টিকেলকে পরিবর্তন করতে হবে। উদাহরণ, ভুটান ভারতের মধ্যে অন্তর্গত নয়, ভুটানকে যদি আমি ভারতের মধ্যে যুক্ত করতে চাই আর্টিকেল নাম্বার 2 কে চেঞ্জ করতে হবে। আর্টিকেল নাম্বার 3, ভারতীয় বাউন্ডারির মধ্যে যদি আমি কোনো স্টেটকে যদি ব্রেক করতে চাই, বা কোনো স্টেটের বাউন্ডারিকে আমাদের মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে চাই, বা কোনো স্টেটের নাম যদি পরিবর্তন করতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের নাম যদি আমি পশ্চিমবঙ্গ থেকে বাংলা করতে চাই, তাহলে কিন্তু আমাকে আর্টিকেল নাম্বার 3 কে পরিবর্তন করতে হবে। তার মানে আর্টিকেল নাম্বার 2 এবং আর্টিকেল নাম্বার 3 এরা দুটোই হচ্ছে নতুন স্টেট গঠনের ক্ষেত্রে এই দুটো আর্টিকেল কার্যকর। সুতরাং আর্টিকেল 5 ভুল উত্তর। আর 3 নম্বর এবং 4 নম্বর অপশন সম্বন্ধে আলোচনা করে দিয়েছি। আমাদের স্টেট লিস্ট স্টেট গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে, সেন্ট্রাল লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে, এবং কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে আমাদের দুজনেই আইন তৈরি করতে পারে। পরের অপশনে চলে যাব। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন ড্যাশ অ্যান্ড ইজ সেলিব্রেট অ্যাজ রিপাবলিক ডে। আমাদের সংবিধান কেম ইন্টু ফোর্স মানে যাকে বলে কার্যকর হয়েছিল কবে, আমরা সকলেই জানি আমাদের 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়, এবং সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি। আমাদের সংবিধান তৈরি করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বেশ কিছু ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছিল, বেশ কিছু কমিটিতে ভাগ করা হয়েছিল। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কমিটির নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। টোটাল 22টা ইম্পর্টেন্ট কমিটি ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা সব থেকে ইম্পর্টেন্ট কমিটি ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি আদতে ড্রাফট বাংলায় যাকে বলে খসড়াটা তৈরি করেছিল, এবং সেই খসড়া অবশেষে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে বা গ্রহণ করে 26শে নভেম্বর 1949, যেটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি এই দিনটাকে। আর
26শে জানুয়ারি আমরা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনটাকে কাম ইনটু ফোর্স করি, চালু করি। কেন 26শে জানুয়ারিটাকে বেছে নিলাম? তার কারণ 1930 সালে 26শে জানুয়ারি থেকে আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করছি, বা যেটাকে তখন বলা হতো পূর্ণ স্বরাজ দিবস, যেটা আমাদের 1929 সালে যখন লাহোরে যখন কংগ্রেসের অধিবেশন ঘটেছিল, সেই অধিবেশনে আমাদের জওহরলাল নেহেরু এই পূর্ণ স্বরাজের কনসেপ্টটা নিয়ে আসে এবং তিনি বলেন যে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস পালন করব। পরের কোশ্চেন, দ্য কনস্টিটিউশন টুক 2 ইয়ার্স, 12 মাস 18 দিন টাইম লেগেছিল পুরো বিষয়টাকে কমপ্লিট করতে, এবং শেষে সই করেছিল 284 জন মেম্বার কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন গঠন হয়েছিল তখন টোটাল মেম্বার ছিল হচ্ছে 389, 389 জন। 389 জনের মধ্যে যখন আমাদের পাকিস্তান যখন আলাদা হয়ে যায় তখন এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছিল 299 জন। এই 299 জনের মধ্যে যখন ফাইনাল যখন কনস্টিটিউশন যখন আমাদের পাস হয়, হিন্দি ভার্সন সই হয়েছিল হচ্ছে 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি 1950 সালে, এবং সেই দিন ইংলিশ ভার্সনও সিগনেচার হয়, এবং সেই দিন সই করেছিল 284 জন। কিছু মানুষ হয়তো সেই দিন অনুপস্থিত ছিল, বা কিছু মানুষ মারাও গিয়েছিল, তারা সই করতে পারে না। সেকুলারিজম ইজ এ ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটার মানে কি, মানে সেকুলারিজম কথার অর্থ কি? সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, বাংলায় যেটাকে বলা হয়। মানে ভারতবর্ষ কোনো রিলিজিয়ান বা কোনো ধর্মকে প্রমোট করে না। অন্যান্য স্টেটের যেমন আলাদা আলাদা ধর্ম আছে, অন্যান্য কান্ট্রি যেমন পাকিস্তান ইজ এ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি, কিন্তু ভারত একটা ধর্ম নিরপেক্ষ একটা কান্ট্রি, যাকে সেকুলারিজম বলা হয়। তার মানে এইটার উত্তর কোথায় আছে দেখো, এখানে আমি দেখে নেবো 2024-এর CHSL পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, অপশন এ ঠিক বলছে, দ্য স্টেট ডাজ নট প্রমোট এনি রিলিজিয়ন, একদম ঠিক কথা বলেছে। পরের অপশনগুলো একটু দেখে নিই। দ্য স্টেট প্রমোট দ্য রিলিজিয়ন অফ দ্য মাইনরিটি কমিউনিটি, না মাইনরিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্টেট প্রমোট দ্য রিলিজিয়ন অফ দ্য মেজরিটি কমিউনিটি, না একদম নয়। দ্য স্টেট ক্যান প্রমোট এনি রিলিজিয়ন, না এটাও ঠিক নয়। স্টেট অ্যাকচুয়ালি প্রথম অপশনটা ঠিক, আমাদের ভারতবর্ষ কোনো রিলিজিয়ানকে প্রমোট করে না। পরের অপশনে যাব, দেখো অপশন এ এখানে ঠিক বলেছে, সেকুলার। আমাদের ভারতের যে প্রিয়েম্বেল বা প্রস্তাবনা, সেই প্রিয়েম্বেলে সেকুলার কথাটা কবে এসেছে? আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। এছাড়াও এই সেকুলার কান্ট্রির জন্য আর আমাদের কিছু আর্টিকেল আছে, যেমন আর্টিকেল নাম্বার 25 থেকে 28 ফ্রিডম অফ রিলিজিয়নের সম্বন্ধে বলা আছে। আর্টিকেল নাম্বার 14 ইকুয়ালিটি বিফোর ল, সেই কথা বলা আছে। When was the official language of the Union adopted under the Constitution of India? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের কবে অ্যাডপ্ট হয়েছিল সেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের অ্যাডপ্ট হয়েছে 1949 সালে। আমাদের প্রথম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু হিন্দি। সেই হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য আমরা প্রতি বছর হিন্দি দিবস পালন করে থাকি। আমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজ আমি প্রতি সোমবার ঠিক সকাল 8টা থেকে করিয়ে থাকি, সেখানে কিন্তু আমি প্রতি সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করি। সেখানে আমি কিন্তু এই হিন্দি দিবস বা হিন্দি ডে রিসেন্টলি পালিত হয়েছে সেটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবে যে আমাদের হিন্দি দিবস কবে পালন করা হয়। আচ্ছা, হিন্দি দিবস 1949 সাল থেকে পালন করা শুরু হচ্ছে। তোমরা পার্টিকুলার ডেটটা কিন্তু আমাকে কিন্তু মেসেজ করে, মানে আমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1949 সালে হিন্দিকে অ্যাডাপ্ট করেছিল ইন দেবনাগরী স্ক্রিপ্টে। ইংলিশকে পরবর্তীকালে অফিসিয়াল পারপাসে যুক্ত করা হয় কবে? না 1963 সালে। অ্যাকচুয়ালি আমাদের ভারত যখন সংবিধান যখন অ্যাডাপ্ট করা হয় তখন প্রথমে ভাবা হয়েছিল যে হিন্দিকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করব, কিন্তু দক্ষিণ ভারত এবং অন্যান্য অংশের মানুষের ল্যাঙ্গুয়েজ সমস্যার জন্য আমরা যখন সংবিধান যখন আমাদের কার্যকর হয় 1950-এর 26শে জানুয়ারি, তখন হিন্দির মতো আরও 14খানা ল্যাঙ্গুয়েজ, টোটাল 14খানা ল্যাঙ্গুয়েজকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করি। বর্তমানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু 22টা। এই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একদমই আমাদের ইংলিশ নেই।
সুতরাং ইংলিশ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু আমাদের অফিসিয়াল পারপাসে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কবে কোন আইনের মাধ্যমে এসেছিল না, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963-তে এইটা কিন্তু বলা আছে যে আমরা অফিসিয়াল পারপাসে আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারবো। পরের কোশ্চেন, দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন ডেসক্রাইবড ইন্ডিয়া অ্যাজ। আমাদের প্রিএম্বল আমাদের ভারতীয় সংবিধানকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে? an atheistic state, an unitary state, a secular state, a federal state। আচ্ছা, প্রিএম্বল বা আমাদের প্রস্তাবনা আমাদের ভারতবর্ষকে একটা সেকুলার স্টেট হিসাবে বলেছে। সুতরাং দেখো আমাদের সেকুলার এখানে উত্তর হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের প্রিএম্বলে আমাদের স্টেটকে কি কি বলেছে? প্রথমে বলেছে সাবরিজেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এই 5টা শব্দ আমাদের সংবিধান সম্বন্ধে উল্লেখ করেছে আমাদের প্রিএম্বল। এখানে সাবরিজেন কথার অর্থ হচ্ছে সুপ্রিম, যেখানে আমাদের ভারতবর্ষের যে পাওয়ার, এটা আমাদের ভারতবর্ষের হাতে আছে, কোনো বিদেশি শক্তি এখন আর ভারতবর্ষকে কিন্তু কন্ট্রোল করবে না, এটা হচ্ছে সাবরিজেন পাওয়ারের মধ্যে পড়ে। সোশ্যালিস্ট কথার অর্থ হচ্ছে সামাজিক, মানে আমাদের ভারতবর্ষ একটা সমাজভুক্ত মানুষ, যেখানে আমাদের ভারতবর্ষের টোটাল প্রপার্টি বা টোটাল ক্যাপিটাল এটা ভারতবর্ষের সকল নাগরিকের সম্পত্তি, এটা সোশ্যালিস্ট কথার অর্থ। সেকুলার কথার অর্থ ধর্মনিরপেক্ষ, এটা নিয়ে আলোচনা করেছি। ডেমোক্রেটিক কথার অর্থ আমাদেরকে যারা রুল করে তারা কিন্তু আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তার মানে ভোটের মাধ্যমে আমরা আমাদের রুলারকে নির্বাচিত করি, মানে আমাদেরকে যারা রুল করে তারা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। সেটা একজন পঞ্চায়েত প্রধান হতে পারে, একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে, একটা মেয়র হতে পারে, বা আমাদের চিফ মিনিস্টার বা আমাদের প্রাইম মিনিস্টার, এটা সকলে আমাদের ভোটের মাধ্যমে হয়েছে। সেটাই হচ্ছে এই ডেমোক্রেটিক কথার অর্থ। রিপাবলিক কথার অর্থ আমাদের ভারতবর্ষের যে নাম্বার 1 সিটিজেন, আমাদের প্রেসিডেন্ট নাম্বার 1 সিটিজেন, সেও কিন্তু আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এটা একটা রিপাবলিক ফিচার্স। এই রিপাবলিক ফিচার্স কিন্তু ইংল্যান্ডের নেই। ইংল্যান্ডের যিনি রাজা বা রানী হন তিনি কিন্তু বংশ পরম্পরায় নির্বাচিত হয়ে থাকেন। সেখানে আমাদের ভারতবর্ষের রাজা বা রানী বংশ পরম্পরায় নির্বাচিত হন না, তিনি কিন্তু আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, সেটাই এখানে উল্লেখ করা আছে। পরের কোশ্চেনে যাব। হুইচ অফ দি ফলোইং ওয়ার্ড সিকোয়েন্স ইজ কারেক্ট অ্যাজ পার দ্য প্রিএম্বল অফ দ্য টু দ্য কনস্টিটিউশন। আমাদের প্রিএম্বল সম্বন্ধে কোন শব্দটি মানে কোন সিকোয়েন্সটা কারেক্ট, যেটা একটু আগে বলছিলাম যে সাবরিজেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কোথায় লেখা আছে? একদম অপশনে সাবরিজেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, একদম পরপর ধরে ধরে কোশ্চেন আছে। দেখো সিএইচএসএল 2024 এসেছে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরপর করে মনে রাখতে হবে। তার মানে আমাদের প্রথম যখন সংবিধান যখন আসে তখন কিন্তু এই 5টা শব্দ ব্যবহার করা হতো না, তখন 3টে শব্দকে ব্যবহার করা হতো। সেটা হচ্ছে সাবরিজেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। পরবর্তীকালে আমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মোট 3টে শব্দ যুক্ত করা হয়েছে, একটা সোশ্যালিস্ট, একটা সেকুলার এবং আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, এই 3টে শব্দকে যুক্ত করা হয়েছে। আমাদের প্রিএম্বল আমাদের সংবিধানের যে মুখপাত্র বা আমাদের সংবিধান সম্বন্ধে সংক্ষেপে যদি কেউ আলোচনা করে থাকে সেটা হচ্ছে আমাদের প্রিএম্বল। এখনো পর্যন্ত প্রিএম্বল মাত্র একবারই কারেকশন হয়েছে, সেটা হচ্ছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। পরের কোশ্চেনে যাব। ইন হুইচ অফ দি ফলোইং ইয়ার্স ওয়াজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্ট ইন দ্য হিন্দি ভার্সন বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম এটাকে কবে অ্যাডপ্ট করেছে, এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। আমাদের সিএইচএসএল 2024-এর কোশ্চেন। ন্যাশনাল অ্যান্থেমকে অ্যাডপ্ট করেছে, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং সব অ্যাডপ্ট করেছে 1950 সালে। একমাত্র ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করেছে 1947 সালে। দেখো কি কি সময় কি কি জিনিস অ্যাডপ্ট করা হয়েছে। আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছিলেন তার ভারত বিধাতা বলে একটা উপন্যাস, সেখান থেকে আমাদের জনগণ মন নেওয়া হয়েছে। আমাদের ফার্স্ট জনগণ মন গাওয়া হয়েছে কবে? আমাদের 1911 সালে কলকাতাতে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানেতে প্রথম জনগণটা গাওয়া হয়। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 24শে জানুয়ারি 1950 সালে জনগণকে অ্যাডাপ্ট করে। এটা হিন্দিতে
It is was translated into Hindi by Captain আবিদ আলী। আবিদ আলী জনগণ মন গানটাকে হিন্দিতে ট্রান্সলেট করে। মিউজিক্যাল কম্পোজার কে ছিল? ক্যাপ্টেন রাম সিং ঠাকুরি, ইনি হচ্ছেন কম্পোজ করেছেন। তার মানে জনগণ মন গানটাকে গেয়েছে জানলে হবে না, কে কম্পোজ করেছে, কে হিন্দি ভাষায় ট্রান্সলেট করেছে, এগুলোও কিন্তু আমাদের জানতে হবে। হোয়েন ওয়াজ দ্য অবজেক্টিভ রেজলিউশন, জনগণ মন কিন্তু হিন্দি ভার্সনটা অ্যাডপ্ট করা হয়েছে, আমাদের কিন্তু বাংলা ভার্সন অ্যাডপ্ট করা হয়নি, মাথায় রাখবে। হোয়েন ওয়াজ দ্য অবজেক্টিভ রেজলিউশন মুভড বাই দ্য পণ্ডিত জওহরলাল নেহরু, অবজেক্টিভ রেজলিউশন কথাটা পণ্ডিত জওহরলাল নেহরুর মুখ থেকে প্রথম বেরোয়। কবে বেরোয়? আমাদের জাতীয় কংগ্রেসের যখন অধিবেশন শুরু হয় তার ঠিক 4 দিন পরে, সেটা হচ্ছে 13ই ডিসেম্বর 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946। আচ্ছা, তারপরে 11ই ডিসেম্বর কি হয়? 11ই ডিসেম্বরেতে আমাদের রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়, এবং তার ঠিক দুদিন পরে আমাদের 13ই ডিসেম্বর 1946 সালে আমাদের অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাব দেয়। এই অবজেক্টিভ রেজলিউশন বাংলায় বলে উদ্দেশ্যমূলক প্রস্তাব, যেটাই আমরা পরবর্তীকালে প্রিএমবেল বা প্রস্তাবনা হিসাবে জানি। পণ্ডিত জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর প্রস্তাবটা দিয়েছিল। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে অ্যাডপ্ট করে? 22শে জানুয়ারি 1947 সালে এটা অ্যাডপ্ট করে। দ্য প্রোক্লামেশন ইন্ডিয়া to be independent sovereign republic where power and authority belong to the people, justice, liberty, equality এবং fraternity কথা বলা আছে আমাদের প্রিএমবেলেতে, এবং অবজেক্টিভ রেজলিউশনই দ্য বেসিক প্রিএমবেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা বলছিলাম যে প্রিএমবেলই আমাদের আগে অবজেক্টিভ রেজলিউশন হিসাবে জওহরলাল নেহরু প্রস্তাব করে। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ বেসিক ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোনটা বেসিক ফিচার্স নয়? বেসিক ফিচার্স তোমাদেরকে একটু আগে বলেছি, কেশবানন্দ ভারতী মামলা 1973 স্টেট অফ ইন্ডিয়া, সেখানেতে বলা হয়েছে যে আমাদের ভারতীয় সংবিধানের সমস্ত জায়গা অ্যামেন্ডমেন্ট করতে পারবে এক্সেপ্ট আমাদের বেসিক স্ট্রাকচার, মানে সংবিধানের আমাদের বেসিক কিছু কাঠামো আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে না। একটা উদাহরণ ছোট করে দিচ্ছি, আমাদের সংবিধানের বেসিক কাঠামো হচ্ছে আমাদের ভারতবর্ষের যে ইলেকশন সিস্টেম, সেটা আমাদের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়, মানে আমাদের প্রধানমন্ত্রী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। মানে এটাকে তুমি কোনোদিনই অ্যামেন্ডমেন্ট করে প্রধানমন্ত্রী বংশ পরম্পরায় হবে, এটা কিন্তু করতে পারবে না। এটা আমাদের বেসিক ফিচার্স। চলো এগুলো আমরা জেনে দেবো কি কি বেসিক ফিচার্সের মধ্যে পড়ে না। পার্লামেন্টারি সিস্টেম অবশ্যই আমাদের বেসিক ফিচার্সের মধ্যে পড়ে। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটাও বেসিক ফিচার্সের পড়ে। রিটেন কনস্টিটিউশন, এটাও আমাদের বেসিক ফিচার্সে পড়ে। ড্রন ফ্রম ওয়ান সোর্স, এটা আমাদের বেসিক ফিচার্স নয়। আচ্ছা, আমাদের ভারতীয় সংবিধান একটা জায়গা থেকে কপি করা হয়েছে? একদম ভুল কথা। আমাদের ভারতীয় সংবিধান বিশ্বের বিভিন্ন দেশ থেকে কপি করা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশিটা কপি করা হয়েছে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। সুতরাং লাস্ট অপশন এখানে ভুল আছে। চলে যাব আমরা কোন দেশ থেকে আমাদের সংবিধানের কি কি জিনিস কপি করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে দেবো। আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, রুলস অফ ল কপি করা হয়েছে। আমেরিকার সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল রিভিউ কপি করা হয়েছে। আয়ারল্যান্ড থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কপি করা হয়েছে। কানাডার সংবিধান থেকে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ বা ফেডারেল স্ট্রাকচার উইথ স্ট্রং সেন্টার, এটাকে কপি করা হয়েছে কানাডার সংবিধান থেকে। এমার্জেন্সি কপি করা হয়েছে জার্মানির সংবিধান থেকে। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে কোনটা ঠিক সেটা উত্তর দিতে বলেছে। দেয়ার আর থ্রি মেজর অর্গান অফ গভর্নমেন্ট নেমলি লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ালি, একদম এটা ঠিক কথা বলেছে। এ সেপারেশন অফ ফাংশন রাদার দ্যান পাওয়ার ইজ ফলোড। পরেরটা কি বলছে? অল অর্গানস অফ দ্য গভর্নমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। একদম 1 আর 3 এখানে উত্তর আমার যেটা মনে হচ্ছে, সরি 1 আর 2 এখানে উত্তর, তার মানে অল অর্গান অফ দ্য গভর্নমেন্ট আর ইন্ডিপেন্ডেন্স, না একদমই ভুল কথা, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, এখানে 1 আর 2 অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে। চলো আমরা এই এক্সপ্লেনেশন সম্বন্ধে জেনে নেব। আমাদের 3 অর্গান অফ গভর্নমেন্ট আর, আমাদের গভর্নমেন্টের 3টে অর্গান কি? লেজিসলেটিভ,
যেটা আইন তৈরি করে, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এগুলো লেজিসলেটিভের অন্তর্গত। এক্সিকিউটিভ এ লকে ইমপ্লিমেন্ট করে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এগুলো সব এক্সিকিউটিভ বডির মধ্যে পড়ে। জুডিশিয়াল সিস্টেম এ আমাদের জুডিশিয়ালি বিষয়গুলোকে এনসিওর করে থাকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড ফর সেপারেশন অফ ফাংশন, নট কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার। তার মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড ফর দ্য সেপারেশন অফ ফাংশন, কিন্তু কোনো অবস্থাতেই কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার, কমপ্লিট সেপারেশনের কথা কিন্তু বলা নেই। এক্সাম্পল, এক্সিকিউটিভ মিনিস্টার আর পার্ট অফ লেজিসলেটিভ। তার মানে আমাদের ভারতবর্ষের পুরো বিষয়টা কিন্তু সেপারেট নয়, কিছু কিছু কিন্তু অন্তর্ভুক্ত আছে। কারণ আমাদের লেজিসলেচার মানে আমাদের পার্লামেন্ট, পার্লামেন্টেরই তো একটা অংশ আমাদের মিনিস্টাররা। মিনিস্টাররা কোথা থেকে আসে? পার্লামেন্ট থেকে আসে। পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররাই আমাদের মন্ত্রী হয়ে থাকে। তারপরে কি বলছে? দ্য অর্গানস আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট বাট independent in their function to prevent of power. আচ্ছা, this ensure a system of checks and balance within the government structure. একদম ঠিক কথা বলেছে। চলে যাব পরের কোশ্চেনে। Who called the preamble of the Indian political constitution the horoscope of the constitution? কে আমাদের ভারতীয় সংবিধানকে হরোস্কোপ অফ দ্য কনস্টিটিউশন কথার সঙ্গে উল্লেখ করেছে? মানে আমাদের প্রিয়েম্বেলকে, প্রস্তাবনাকে হরোস্কোপ। হরোস্কোপ কে বলেছে? আমাদের কে এম মুন্সি। কে এম মুন্সি আমাদের ভারতীয় সংবিধানকে হরোস্কোপ বলেছে। আচ্ছা, আর কারা কি বলেছে? সোল মানে আত্মা, সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা বলেছে ঠাকুর দাস ভার্গব। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন পালকিওয়ালা বলেছে। কি নোট অফ দ্য কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার বলেছে। কারা কি বলেছে পরীক্ষায় কোশ্চেন আছে। পরের কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য প্রিয়েম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ড? আমাদের প্রিয়েম্বেল বা প্রস্তাবনা আমাদের কবে অ্যামেন্ড করা হয়েছে? একবারই অ্যামেন্ড করা হয়েছে, তোমাদেরকে বলেছি 1976 সালে। কি কি শব্দ যুক্ত করা হয়েছে? যুক্ত করা হয়েছে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দকে যুক্ত করা হয়েছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। পরের কোশ্চেন, হোয়েন ইজ কনস্টিটিউশন ডে অবজার্ভ ইন ইন্ডিয়া? আমাদের ভারতে কনস্টিটিউশন ডে কবে অবজার্ভ করা হয়? আমাদের 26শে নভেম্বর আমরা কনস্টিটিউশন ডে অবজার্ভ করে থাকি। এটা কবে থেকে অবজার্ভ করা হচ্ছে? এটা 26শে নভেম্বর 1950 সাল আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। এবং এটা কেন পালন করা হচ্ছে সেটা আগে বলেছি। 1930 সালে এই সময় আমাদের পূর্ণ স্বরাজ দিবস পালন হয়েছে। জওহরলাল নেহেরু লাহোর সেশনে বলেছিল যে আমরা পূর্ণ স্বরাজ দিবস পালন করব 1930-এ 26শে জানুয়ারি থেকে। পরের কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। এখনো পর্যন্ত এই কোশ্চেনটাই সব থেকে সোজা পেলাম আমাদের, তাও আবার সিজিএল পরীক্ষার কোশ্চেন 2024-এর। আচ্ছা, আমাদের বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। কেন না, আমাদের যে ড্রাফটিং কমিটি 7 জন মেম্বার ছিল, সেই ড্রাফটিং কমিটি মূলত আমাদের সংবিধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার চেয়ারম্যান বি আর আম্বেদকর ছিল, সেই কারণে তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। হি ইজ রিগার্ডেড দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে বলা হয়ে থাকে। রাজেন্দ্র প্রসাদ, আরও বাকি অপশনগুলো সম্বন্ধে জানবো। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গোপীনাথ বরদৈ ফার্স্ট চিফ মিনিস্টার অফ আসাম, পি সুব্রহ্মণ্যম ফরমার চিফ মিনিস্টার অফ ম্যাড্রাস প্রভিন্সের চিফ মিনিস্টার ছিল। হু ওয়াজ দ্য ডিজাইন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে কে ডিজাইন করেছে? আমরা সকলে জানি বেঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগকে ডিজাইন করেছে। ন্যাশনাল ফ্ল্যাগকে তিনি ডিজাইন করে কবে? 1921 সালে। এবং আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ প্রথমে কি ছিল? চরকা ছিল। পরবর্তীকালে এটাকে অশোক চক্র করা হয়। এবং সেটা কবে অ্যাডাপ্ট করা হয়? সেটা অ্যাডাপ্ট করা হয় হচ্ছে 22শে জুলাই 1947 সালে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য লিগাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লিগাল অ্যাডভাইজার কে ছিল? লিগাল অ্যাডভাইজার ছিল হচ্ছেন আমাদের এস এন মুখার্জি, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লিগাল অ্যাডভাইজার ছিল। সরি, আমাদের বি এন রাও, একদম ভুল হয়ে গেছে। বি এন রাও হচ্ছে আমাদের লিগাল অ্যাডভাইজার ছিল, বি এন রাও। চলো আমরা জেনে নেব
স্যার বেনেগাল নারসিং রাও বা বিএন রাও কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির। হি প্রিপেয়ার্ড দ্য ইনিশিয়াল ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন, তিনি প্রথম ইনিশিয়াল ড্রাফটটা তৈরি করেছিলেন। রাজেন্দ্র প্রসাদ আমাদের পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির। সচ্চিদানন্দ সিনহা ইনি টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন 9 ডিসেম্বর 1950 সালে, 1946 সালে। এবং এইচ.সি. মুখার্জি ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরের কোশ্চেনে যাব। দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন ইন ইংলিশ বাই, আমাদের অরিজিনাল কনস্টিটিউশনকে ইংরাজি ভাষায় হ্যান্ড রিটেন করেছিলেন কে? হ্যান্ড রিটেন করেছিলেন হচ্ছে এখানে প্রেম বিহারী। প্রেম বিহারী ইনি কনস্টিটিউশনকে হ্যান্ড রিটেন করেছিলেন। টোটাল 251টা পেজ হয়েছিল, 1,17,000-এর বেশি ওয়ার্ড শব্দ ব্যবহার করা হয়েছিল। আর হিন্দিতে তার মানে কে লিখেছিল? হিন্দিতে লিখেছিল বসন্ত কৃষাণ বৈদ্য, ইনি হিন্দিতে হ্যান্ড রাইটিং করেছিলেন। তার মানে আমাদের প্রথম সংবিধান হিন্দি এবং ইংরাজি সেটা কিন্তু পুরোটাই কিন্তু হাতে লেখা হয়েছিল। হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটি ওয়াজ দ্য চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্যাট ড্রাফটেড দ্য ডকুমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের চিফ ড্রাফটসম্যান কে ছিল? এই চিফ ড্রাফটসম্যান ছিল হচ্ছেন আমাদের এস.এন. মুখার্জি, ইনি হচ্ছেন চিফ ড্রাফটসম্যান। ইনি কিন্তু ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন না, কিন্তু ড্রাফটিং কমিটির 7জন মেম্বার ছিল, তার মধ্যে কিন্তু এস.এন. মুখার্জি ছিল না, ইনি হচ্ছেন চিফ ড্রাফটসম্যান ছিলেন। চলো আমরা ড্রাফটিং কমিটি, যার প্রেসিডেন্ট ছিল ডক্টর বি.আর. আম্বেদকর, অন্যান্য মেম্বার কে এম মুন্সি, এম আমাদের সাদুল্লাহ, মোহাম্মদ সাইদুল্লাহ, ইনি একমাত্র মুসলিম মেম্বার ছিল, আল্লাদি কৃষ্ণমাচারী আয়ার, এন গোপালাস্বামী আয়ার, ডিপি খৈতান এবং বি.এল. মিত্তর, এরা সবাই হচ্ছে ড্রাফটিং কমিটির অন্যান্য মেম্বার ছিল। পরীক্ষায় কোশ্চেন আছে ড্রাফটিং কমিটির একমাত্র মুসলিম মেম্বার ছিল মোহাম্মদ সাইদুল্লাহ। Who wrote in calligraphic style the Hindi version of the original Indian Constitution, মানে হিন্দি ভার্সন কে অ্যাডাপ্ট করেছে? একটু আগেই তোমাদেরকে বললাম, বসন্ত কিষাণ বৈদ্য। আমাদের কনস্টিটিউশন যে ডিজাইন করেছে, বাইরের যে ডিজাইনটা, এটা করেছে নন্দলাল বসু এবং তার সঙ্গে রাম মনোহর সিনহা, এরা দুজনে মিলে ডিজাইন করেছে। পরের কোশ্চেন, the structural part of the Indian Constitution is largely derived from the Act of, আমাদের ভারতীয় সংবিধানের ম্যাক্সিমাম অংশ বা সব থেকে বড় অংশ কোথা থেকে কপি করা হয়েছে? তোমাদেরকে বলেছি আমাদের ভারতীয় সংবিধানের 70% অংশ যেটা কপি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আমাদের ফেডারেল, প্রভিন্সিয়াল এবং কনকারেন্ট লিস্ট, যেটা আমাদের 3টে লিস্টের কথা বলা আছে, সেটা 1935-এ ভারত শাসন আইনে করা হয়েছিল। চলো আজকের মতো এখানেই তোমাদের ক্লাসটা শেষ করলাম। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের আইসি একাডেমিকে যদি ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আরও বিশদে জানতে হলে আমাদের আইসি একাডেমির সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। নিচে নাম্বার দেওয়া আছে 9804412898, এই নাম্বারে ফোন করে নিও। আমাদের এখানে ডব্লিউবিসিএস, এসএসসি ওপর এবং ব্যাংক এবং রেলের ওপর 3টে স্পেশালিস্ট ব্যাচ শুরু হয়েছে। তোমরা যত শীঘ্র সম্ভব আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, থ্যাংক ইউ।